ভিডিওটা দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বীকার করতে না চাওয়া দুর্নীতিবাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাধারণ মানুষ কিংবা বিজেপি কর্মী সমর্থকরা তারা চোর চোর বলে স্লোগান দিচ্ছিলেন এবং আমি শুনতে পাচ্ছিলাম যে হার্ট অ্যাটাক হয়ে মরবি এই ধরনের শব্দবন্ধ কিন্তু আমার কানে আসছিল। আমি এই বিষয়ে বলছি, আপনাদের পরে বলছি। এবং এই ঘটনাটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ, যে সাগরিকা ঘোষের একদিন অনুষ্ঠানে এক ছাত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী বলে উল্লেখ করেছিল। সেই সাংসদ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই চোর চোর বলে স্লোগান ওঠাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কোন পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন? যে পুলিশ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহদের ফলো করতে শুরু করলেন। তাদের কাছে কাকস্য পরিবেদনা করল তৃণমূল কংগ্রেস। আমি আজকে দেখাবো আপনাদের সামনে। অনেকে বলবেন যে এটা শিষ্টাচার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই রকম চোর চোর স্লোগান দেওয়াটা শিষ্টাচার নয়। হয়তো নয়, কিন্তু একজন অত্যাচারী দুর্নীতিবাজকে কোন ভাষায় আর রাজনৈতিকভাবে আক্রমণ করা যায় নতুন করে শিখতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। আমরা শোনাবো সেই কাহিনী আপনাদের সামনে। এবং এই যে নির্বাচনে শুভেন্দু অধিকারী বা বিজেপি জয়লাভ না করলে পশ্চিমবঙ্গ যে রক্ত গঙ্গায় বাহিত হতো সেটা কার্যত নিশ্চিত করে ফেলেছিলেন এই দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। আজকে শোনাবো সেই হাড় হিম করা গল্প। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এক্সিবিশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে, নবম মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যে শপথ গ্রহণ করলেন, অজয় মুখোপাধ্যায় মিদনাপুরের আরো একজন প্রাক্তন নেতা যিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন, তার সঙ্গে অস্বাভাবিক মিল রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অজয় মুখোপাধ্যায়ও সেই সময় কংগ্রেস থেকে বেরিয়ে সেই কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন প্রফুল্ল সেন, সেই প্রফুল্ল সেনকে, আরামবাগের যাকে গান্ধী বলা হতো, তাকে হারিয়ে দিয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। আর সেই অজয় মুখোপাধ্যায়ের মাটি থেকে শুভেন্দু অধিকারীদের মতো নেতারই তো জন্ম হয়, যিনিও তার নেত্রীর দল থেকে বেরিয়ে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে চোর চোর বলছে আর শুভেন্দু অধিকারীকে মাথায় তুলে রাখছে আপামর জনগণ। আমি আপনাদের সামনে, অনেকেই নিশ্চিতভাবে, আমিও বিশ্বাস করি যে চোর চোর বলবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। এনার চুরির প্রমাণগুলো ক্ষমতায় এসে গিয়েছে বিজেপি, একে একে করে চুরির প্রমাণগুলো বিজেপিকে এবার প্রকাশ করতে হবে এবং এদের বিরুদ্ধে অনৈতিক কাজগুলো প্রমাণ এবং প্রকাশ করে এদের জেলে যাওয়ার বন্দোবস্ত যতদিন না হচ্ছে পশ্চিমবঙ্গের আসল পরিবর্তন বা আসল জাস্টিস হবে না। কিন্তু আমি আপনাদের সামনে সেই সমস্ত কাগুজে বাঘগুলোকে কিংবা কুম্ভীরাস্যু যারা ফেলছেন ওই সাগরিকা ঘোষদের মতো নেতাদের, যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই সমস্ত কি হচ্ছে, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাইবো এই কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে, নির্বাচনের ঠিক কয়েকদিন আগে, মুখ্যমন্ত্রী বলতেও ঘেন্না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখনো তিনি নিজের নামের পাশে লিখলেন না। সমাজ মাধ্যমে পরিবর্তন করলেন শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর, কিন্তু সেখানে নিজেকে মুখ্যমন্ত্রী বলেও টাইম ফ্রেমটা শুধু উল্লেখ করে দিলেন। এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও কি বলেছিলেন আপনাদের স্মরণ করিয়ে দেব এই সাগরিকা ঘোষদের, যে 4 তারিখের পর, ফল বেরোনোর পর বিজেপির কর্মীদের পিঠে পোস্টার নিয়ে ঘুরে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। ভুলে গেছেন মহাশয় মহোদয়ারা? শুনুন, আপনাদের নেত্রী, চরম স্বৈরাচারী নেত্রী, পশ্চিমবঙ্গের মতো সৌজন্য রয়েছে বলে এই নেত্রী এখনো পর্যন্ত চুপচাপ রয়েছেন। যদি রোম ইটালির মতো পরিস্থিতি হতো তাহলে মুসোলিনির দশা হতে পারত এই নেত্রীর। আজকে সৌজন্যে পশ্চিমবঙ্গবাসীর এই আচরণ, সৌজন্যতামূলক আচরণ আপনাদের নেত্রীকে এখনো পর্যন্ত শান্তিতেই রেখেছে। আশা করি তিনি শান্তিতেই থাকবেন, প্রশাসন তার ব্যবস্থা নেবেন। শুনুন কি বলেছিলেন এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়। যতই করবে হামলা তৃণমূল জিতবে বাংলা,
তৃণমূল জিতবে বাংলা, তৃণমূল জিতবে বাংলা। আর তোমাদের নির্বাচনের পর পিঠে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, সেই জায়গায় নিয়ে যাব। শুনলেন, আজকে কিন্তু বিজেপি কোথাও বলছে না যে তৃণমূল কর্মীদের পিঠে লিখে ঘুরতে যে আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না। এটা সৌজন্যতার তফাৎ, এটাই রাজনীতির তফাৎ, এটাই মতাদর্শের তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী নেত্রী ছিলেন। তিনি গণতন্ত্র মানতেন না। তিনি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কোনো বিচারপতিদের ছেড়ে কথা বলতেন না। তিনি শুধু বিশ্বাস করতেন নিজের ঔদ্ধত্য এবং নিজের দম্ভকে, এবং সেই কারণে সাধারণ মানুষ তো ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও কর্মী বলে মনে করতেন না যতক্ষণ না নির্বাচনটা দোরগোড়ায় আসতো। তার আগে পর্যন্ত তাদেরকে মানুষ বলে মনে করতেন না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত, কিন্তু সেই সাজা গণতান্ত্রিক দেশে মানুষ দিতে পারে না। সভ্য দেশে সংবিধানের বাইরে গিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বলে গায়ের জ্বালা মেটাতে পারেন, কিন্তু আদতে সেটা জাস্টিস হবে না। এনাকে এনার চুরির প্রমাণ দিয়ে যে মন্ত্রিসভা 26,000 লোকের চাকরি খেয়েছিল টাকার বিনিময়ে, তার কখনোই স্থান জেলের বাইরে হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একদিনের জন্য শপথ নিয়েছেন, অপেক্ষা করতে হবে আমাদের। আমি এখানে আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আমাদের যে সমস্ত বামপন্থাতে বিশ্বাসী ভাই বোনরা রয়েছেন তাদের জন্য, একটু ভালো করে দেখুন। চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে প্রচ্ছন্নভাবে সমর্থন করে আসলেন। আপনাদের নির্বাচন হলেই এজেন্ডা ছিল যে নো ভোট টু বিজেপি। কখনো সাহস করতে পারেননি শুভেন্দু অধিকারী, বারবার বলেছিলেন যে এবারের নির্বাচনে অন্তত বলুন নো ভোট টু মমতা, কোনোদিন বলেননি। সেই শুভেন্দু অধিকারী আপনাদের কোনো চেষ্টা না নিয়ে, তবে হ্যাঁ, সিপিএম এর বিশ্বাস করা মানুষগুলো যদি ভোট না দিত বিজেপিকে, তাহলে বিজেপির এতটা জয় হতো না। আজকে সিপিএম পন্থাতে বিশ্বাস করা সেই সমস্ত মানুষগুলো বুদ্ধি করে মমতা তাদের দলকে ভোট না দিয়েও বিজেপিকে ভোটটা দিয়েছে, সেই কারণেই এত জয় জয়কার। কিন্তু আমি দেখাবো শুভেন্দু অধিকারীও কিন্তু সেই দান ফিরিয়ে দিয়েছেন। সৌজন্যতার রাজনীতি কাকে বলে দেখুন, সিপিএম এর পার্টি অফিসগুলো একে একে বিজেপি কর্মীরা ফিরিয়ে দিচ্ছেন। এই সৌজন্য সিপিএম 34 বছরে দেখাতে পারেনি। একটা একটা করে কংগ্রেসের সমস্ত দখল করেছিল, আর তার তো 10 গুণ আরো বেশি সিপিএম এর পর আক্রমণ নামিয়ে এনেছিল এই তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি সেই পথে হাঁটলো না। এটাই আসল পরিবর্তন। দেখাবো আপনাদের, এই ভিডিওটা দেখুন তো একবার। বছর ধরে সিপিএম করার কারণে এই মহিলার আর এই দাদার ঘরটা তালা মেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস, দখল করে রেখেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির বিজয় উল্লাস সবাই করেছি। বিজয় হওয়ার পর এনারা আমাদের কাছে দ্বারস্থ হন এবং আমরা এনার ঘর এনাকে ফিরিয়ে দিচ্ছি। এনাদের কথা আপনারা একবার শুনে নিন, কত বছর কি হয়েছে বলুন। এটা আমার শ্বশুরের বাড়ি, এই বাড়িতে আমার বিয়ে 4 বছর থেকেছি। তারপর যে তৃণমূল সরকার এসেছে, আমি সিপিএম করতাম বলে, আমার হাজবেন্ড সিপিএম করতো বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বহুবার আমি এই বাড়িতে এসেছি, আমার ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু আমাকে এরা কোনো পাত্তা দেয়নি। আমি আমাদের কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও কোনো পাত্তা দেয়নি। উনি প্রতিবার পুলিশ নিয়ে এসছে, পুলিশকে নিয়ে এসে শুধু বলতো ফ্যামিলি ম্যাটার, তোমরা ফ্যামিলিতে মিটিয়ে নাও। আমার ননদরা কোনোদিন আমার ফ্যামিলি ম্যাটার মেটায়নি। ওরা দীর্ঘদিন এই ঘর দখল করে রয়েছে, আর আমি বাইরে ভাড়া দিয়ে থাকি, মাসে 6,000 টাকা দিই। এই যে আমার বড় একমাত্র ইনকাম করে, আমি আমার ছোট ছেলেকে ভালো করতে দেয়নি। আমার বাবার কাজটা এখানে একজন অসিত ভৌমিক বলে একজন ছিলেন, উনি আর এই বাবা আমাদের এই আমার বাবার কাজটা পর্যন্ত এই বাড়িতে করতে দেয়নি। আমার এই বাড়ি রেজিস্ট্রি ম্যারেজ, এই ঠিকানা আমার সব আছে। ধন্যবাদ, আমার সব আছে এই ঠিকানায়, কিছু চেঞ্জ করিনি। এনাদের সম্মতি নেই, ভেঙে দিলাম আমরা। আমার বাবার দেখলেন, নিজের বাড়িতে ঢুকতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে, নিজের বাড়িতে ঢুকতেন না। এদের প্রত্যেকটা নেতা এক একজন অত্যাচারিত, তার কারণ এরা জানেন যত বেশি অত্যাচার করবেন মানুষের উপর, যত বেশি আক্রমণ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় এদের মার্কস তত বাড়বে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাতায় এদের মার্কস ডবল ডবল করে বাড়বে। সেই কারণেই কুণাল ঘোষের মতো এই রকম নোংরা রাজনৈতিক নেতৃত্ব, এরা কোনোদিন রাজনীতির আঙিনায় যাদের আসার কথা ভাবাই যায় না, যারা আসা উচিত ছিল না। কি বিলো দ্য বেল্ট শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন, সেই সমস্ত ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে রয়েছে। সময়ে সময়ে প্রত্যেকটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো।
তোর বুকে নেই দম, তুই খাবি চমচম। কুণাল বাবু আরেকবার বলবেন নাকি? বাংলার মানুষ শুনতে চাই আপনার কাছে এই বক্তব্যটা। বলবেন আপনার নেত্রীর বিরুদ্ধে এই শব্দটা, তোর বুকে নেই, বা নেতার বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সৈনিকের বিরুদ্ধে? নিজেকে তো একজন তৃণমূল নেতারা গৃহপালিত বলে মনে করতেন। একটা রাজনৈতিক দলে মানে কিভাবে ভৃত্যর মতো আচরণ করতে হয় কুণাল বাবু দেখিয়ে দিয়েছিলেন। তার হাঁটুর বয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সৈনিক বলতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার নামটি নেওয়ার সাহস ছিল না, তৃণমূলের সৈনিক বলে কথা বলতে হতো। সেই সমস্ত মানুষগুলো রাজনীতির আঙিনায় পশ্চিমবঙ্গে যে কলুষিত অধ্যায় রচনা করে গিয়েছেন, এই কলুষময় অধ্যায়টা আমাদের মুছে ফেলতে হবে। কিভাবে মুছে ফেলতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তার বাড়িতে ইট ছুঁড়ে, তার বাড়ির দরজায় কাঁচ ভেঙে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন না, থাকে তার ছেলে, মেয়ে, স্ত্রী। হ্যাঁ, তার স্ত্রীর নামে অনেক কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু তার বাচ্চা, মেয়ে আর ছেলে, সে কোনো অন্যায় করেনি, সে রাজনীতি বোঝে না। তাই তৃণমূলের অসৌজন্যতা আপনাদের পরিবারের প্রত্যেককে স্পর্শ করেছিল। শুভেন্দু অধিকারীর অশীতিপর বৃদ্ধ এবং বৃদ্ধা বাবা মাকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গড়ে গিয়ে যা তোর বাবাকে ডেকে আন বলে প্রথম বাড়ি গিয়ে সেখানে শুভেন্দু অধিকারী মারাত্মকভাবে আক্রমণ করেছিলেন। ব্যথিত হয়েছিলেন অশীতিপর বৃদ্ধ। জানতেন না যে এইরকম রাজনীতির নোংরা অধ্যায় কখনো রচনা হতে পারে একটি রাজ্যে, কিন্তু তার পুনরাবৃত্তি হতে পারে না পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে আপনাদের ঢিল ছোড়া কিংবা তার দরজায় আক্রমণ করা কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও ভিড় জমানো আপনাদের কোনো প্রয়োজন নেই। এদের যখনই রাস্তায় দেখতে পারবেন, এদের প্রশ্ন করুন যে আমাদের চাকরি চুরি করলো কে, হিসাব দিতে হবে। এদের প্রশ্ন করুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর নামে যে সমস্ত টাকা হসপিটালগুলো থেকে সরানো হয়েছিল তার ভাগ গেল কোথায়, কোন কোন নার্সিং হোম থেকে ভাগ বসিয়েছেন কোন নেতা, তাদের জবাব দিতে হবে। কোন অবৈধ জমিগুলো আপনারা দখল করে রেখে দিয়েছেন, ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার কিংবা সাধারণ মানুষের জমিগুলো ক্ষমতা বলে দখল করে নিয়েছেন, সেই জমি কারা কারা দখল করেছেন তার হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে সন্দেশখালীর মতো ওই সমস্ত দ্বীপগুলিতে কার্যত মানুষের ওপর অত্যাচার চালানো এই শাহজাহান বাহিনীদের, এদের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত পরিমাণে কয়লার টাকা তার বাড়িতে পৌঁছেছে, সেই টাকাটা কোথায় তিনি রেখেছেন। বিদেশে পাচার করেছেন, বিদেশি বান্ধবীদের মাধ্যমে তিনি সরিয়ে রেখেছেন, হাওলার মাধ্যমে সরিয়ে রেখেছেন, কোথায় তিনি রেখেছেন। এই রাজনৈতিক এবং এই আর্থসামাজিক প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, কিন্তু দয়া করে তার বাড়ির ছেলে এবং মেয়েকে কেউ টার্গেট করবেন না। এটা সৌজন্য নয়, এটা রাজনীতি হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন, রাজনীতি তিনি করবেন, তার বয়স অত্যন্ত কম, তিনি ভেবে শুনে রাজনীতি করেননি। তিনি অমিত শাহের বাবা নিয়ে কথা বলেছেন, তোর বাবাকে ডেকে আন, এই ধরনের অসভ্য শব্দবন্ধ বলতেও তিনি কখনো পিছিয়ে আসেননি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তার জীবনে এখনো দীর্ঘদিন সুস্থ থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করবেন, দীর্ঘজীবী হন। তিনি তার পরিণতিটা যেন ভালো করে দেখে যান, তৃণমূল কংগ্রেসের পরিণতিটা যেন তিনি ভালো করে দেখে যান। তিনি এখনো কোথাও ভাবছেন ঘুরে আসবো, আবারও ফিরে আসব। তিনি জানেন না তার ভাগ্যে এবং তার তৃণমূল কংগ্রেসের ভাগ্যে সাধারণ মানুষ কি লিখে রেখে দিয়েছে। সিপিএম আবারও 34 বছরের পর বিলীন হয়ে শূন্য থেকে আবারও তবুও সম্ভাবনা যদি থাকে, তবুও মেনে নিতে পারি যে সেটা 1 কোটি ভাগের 1 ভাগের মধ্যে সম্ভাবনা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গের মসনদে ফিরে আসার সম্ভাবনা 1 আলোকবর্ষ ভাগের 1 ভাগও হতে পারে না, কোনোদিন হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক এই পার্টিটি একবার ক্ষমতায় থেকে সরে যাওয়ার পর যে এই পার্টিটির অস্তিত্ব থাকবে না, এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশ্লেষজ্ঞ হওয়ার আপনাদের প্রয়োজন ছিল না। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম যে 80টা সিট এখনো রয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা নির্বাচনের অপেক্ষা। এই 80টা সিট থেকে কিভাবে শূন্যতে নেমে যায়, সিপিএম এর সঙ্গে এরা পাল্লা দিয়ে একসময় লড়াইটা কোথায় নেমে আসে, শুধু সেটা দেখুন। এবং সেটা খুব বেশি দিন লাগবে না, মাত্র সামনের 1টা-2টো নির্বাচন, এই সামনের পৌর নির্বাচন রয়েছে 1 বছরের মধ্যে, সেখানে দেখবেন প্রথম ধাপ, এবং তারপরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন এখনো দেরি রয়েছে, সেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের পরিণতি। এরা যা করে গেছে
নিশ্চিতভাবে এদের ক্ষমা হয় না, কিন্তু তার মানে এদের পরিবারের লোকদের আক্রমণ করা, যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তাদের আক্রমণ করাটা রাজনীতির সৌজন্য হতে পারে না। এই দিকটাও মাথায় রাখবেন আপনারা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভিডিও পাঠান আমাদের এই দেওয়া নাম্বারে, ভিডিও পাঠান আপনারা তথ্য তুলে ধরুন আমাদের সামনে, আপনাদের তথ্যগুলো আমরা দেখাবো। আর যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা সরাসরি যে সমস্ত সাংবাদিক বন্ধু চাইছেন আমাদের সঙ্গে কাজ করবেন, তারা লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমাদের সঙ্গে আপনারা কাজ করতে চান। আপনাদের মধ্যে থেকে একজন বা দুজনকে বেছে নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাজ শুরু করব। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন।